আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একটি খবর বাংলাদেশে বেশ কয়েকদিন যাবৎ তোলপাড় তৈরি করেছে। আমরা এখানে বসে সেই খবরটি যতটা না গুরুত্ব অনুধাবন করতে পারছি, তার চাইতে এই খবরটি নিয়ে পশ্চিমা দুনিয়া, আমেরিকা এবং ভারত মারাত্মকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সেই প্রতিক্রিয়াটা হলো যে বাংলাদেশ ক্রমশ সন্ত্রাসবাদের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী মিলিট্যান্ট বলতে যা বোঝায়, ইসলামী জঙ্গিবাদ বলতে যা বোঝায়, ঠিক সেই জঙ্গিবাদের যে নেট, জাল, সেই জালের মধ্যে পড়ে গেছে। এবং এখন যে জিনিসটি বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে বেকার, তারপর ধর্মভীরু, ক্ষেত্রবিশেষে উগ্র, এরকম তরুণ এবং যুবকদেরকে বিভিন্ন সংগঠন তারা রিক্রুট করছে। রিক্রুট করে বিভিন্ন চাকরি দেওয়ার নাম করে দেশের বাড়ি নিয়ে যাচ্ছে। কখনো তাদেরকে বলতে গেলে বিক্রি করে দেওয়া হচ্ছে রাশিয়ার কাছে, এবং রাশিয়ার পক্ষ হয়ে এখন হাজার হাজার বাংলাদেশি যুবক এই মুহূর্তে ইউক্রেনে যুদ্ধ করছে। তাদের যে হৃদয় বিদারক কিছু ভিডিও, কান্নার দৃশ্য, সেই জিনিসগুলো আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এক পক্ষ বলার চেষ্টা করছে যে এরা বাংলাদেশ থেকে রিক্রুট হয়ে আফগানিস্তান হয়ে ইরান চলে যাচ্ছে। আর এক গ্রুপ বলছে যে এরা বাংলাদেশ থেকে রিক্রুট হয়ে পাকিস্তানের বালুচ প্রদেশ হয়ে, বেলুচিস্তান হয়ে, তারা একটা অংশ পাকিস্তানে থাকছে, আর একটি অংশ ইরানে চলে যাচ্ছে। ইরান থেকে এই অংশটি ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে হামাসের কর্মী হিসাবে। আপনারা জানেন যে সারা দুনিয়াতে হামাস সম্পর্কে একটি আতঙ্ক কাজ করছে। এত ইফেক্টিভ আর্মি, যাদের পলিটিক্যাল উইংস প্লাস যুদ্ধ করার ক্ষমতা এবং টিকে থাকার ক্ষমতা পুরো আমেরিকা এবং ইউরোপের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এই হামাস তৈরি করেছে মূলত ইরান। হামাসের সঙ্গে হুতি এবং হিজবুল্লাহ, এ দুটো সংগঠন, সাকুল্যে এই তিনটি সংগঠন, হামাস, হুতি এবং হিজবুল্লাহ, এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আর মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা ইউরোপ এবং আমেরিকাকে প্রচণ্ড চাপের উপর রেখেছে। তাদের ট্রেড, তাদের কমার্স, তাদের রাজনীতি থেকে শুরু করে আরও অনেক কিছু। এই যে গত 3 বছর ধরে যে যুদ্ধগুলো, বা 4 বছর ধরে যে অবিরত যুদ্ধ হলো, প্রায় 2 দফায় যুদ্ধ হলো আপনার পশ্চিম তীরের সঙ্গে, মানে গাজার সঙ্গে, হামাস অধ্যুষিত যে এলাকা তাদের সঙ্গে। কন্টিনিউয়াসলি যুদ্ধ হচ্ছে লেবাননের সঙ্গে, ইয়ামেনে তো যুদ্ধ চলছে। সেখানে দুর্ভিক্ষ থেকে শুরু করে আরও অমানবিক অনেক ঘটনার পরেও এই যুদ্ধগুলো চলছে। এই হামাসকে কেন্দ্র করে বাশার আল আসাদের সরকারের পতন হলো। আর এখন ইরান যেভাবে শক্তিশালী হয়ে পড়েছে, তাতে করে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত, এই রাষ্ট্রগুলোকে এবং ইনক্লুডিং সৌদি আরবিয়া, ইরানের আধিপত্য মানতে হবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা চুক্তির যে সমঝোতা, এটা প্রাথমিক একটা সমঝোতা তারা স্বাক্ষর করেছে। ইরানের প্রেসিডেন্টও করেছেন, আমেরিকার প্রেসিডেন্ট করেছেন। এখন এই সমঝোতা স্মারক MOU, এইটার প্রেক্ষিতে তাদের মধ্যে যে শান্তি চুক্তি হবে, সেই শান্তি চুক্তির একটা প্রাথমিক যে স্তর, কতগুলো স্তর আছে, ফার্স্ট স্তর, সেকেন্ড স্তর, থার্ড স্তর, তারপর একটা পার্মানেন্ট চুক্তি, যুদ্ধবিরতি
চুক্তি হবে, মানে যুদ্ধ বন্ধ, নট বিরতি না, যুদ্ধ বন্ধের একটা চুক্তি হবে। এটার বেশ কয়েকটি স্তর রয়েছে। তো ২ প্রেসিডেন্ট প্রাথমিকভাবে স্বাক্ষর করার পরেও আজকে আমি যে ভিডিওটি করছি শুক্রবার দিন ১৯শে জুন তারিখে। আজকের এই দিনে সুইজারল্যান্ডে তাদের মধ্যে এই প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। এটা হয়নি। এখানে একটা জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতাটা তৈরি করেছে ইসরায়েল। এবং একদিকে আজকে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো না, এখানে দুটো কারণ থাকতে পারে। ইসরায়েল প্রচণ্ডভাবে আক্রমণ চালাচ্ছে গত ২ দিন ধরে লেবাননে। ইরানের বক্তব্য হলো যে লেবাননে এইভাবে ইসরায়েল আক্রমণ চালিয়ে কোনো অবস্থাতে এখানে শান্তি চুক্তি হতে পারে না। কারণটা হলো, যখনই লেবাননে এই আক্রমণ চলবে, ইরান তার কৌশলগত কারণে সেই আক্রমণ প্রতিহত করার জন্য বা ওখানে যাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে যাবে। আর তার প্রেক্ষিতে ইসরায়েল আবার ইরানে আক্রমণ করবে এবং ইরানকে শায়েস্তা করার জন্য আমেরিকা আবার সেখানে যাবে। ফলে ইট শুড বি সেটেলড। খালি এই যুদ্ধটা ইসরায়েল, ইরান, আমেরিকা এর মধ্যে নয়। এই যুদ্ধর সঙ্গে লেবাননকেও মানে অন্তর্ভুক্ত করতে হবে। এটি নিয়ে ইরানের পক্ষ থেকে নেতিবাচক মনোভাব থাকতে পারে। আবার ডোনাল্ড ট্রাম্প অতি সম্প্রতি যে জরিপ করেছেন, মানে ওখানকার যে জরিপ, সেই জরিপগুলোতে দেখা যাচ্ছে যে এই শান্তি চুক্তি, সমঝোতা স্মারক এগুলো স্বাক্ষর হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা, এটা অত্যন্ত নেতিবাচক অবস্থায় চলে গেছে। মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে। এই অপদার্থ দিয়ে আর কোনো কাজ হবে না। আমেরিকার মানুষ এটা নিয়েও ভীষণ রকম মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। তো এরকম যখন একটা বিশ্বের পরিস্থিতি এবং আমরা সামহাও আমেরিকার বলয়ের মধ্যে ঢুকে গেছি, ঠিক সেই সময়টাতে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত তিনি অভিযোগ করলেন বাংলাদেশে হামাসের আস্তানা রয়েছে, হামাসের ঘাঁটি আছে, অথবা এখান থেকে হামাস রিক্রুট হচ্ছে। ভারতের সকল পত্রপত্রিকা এটাকে লাইমলাইটে নিয়ে আসছে। আপনারা জানেন যে এই পৃথিবীতে আমেরিকার সাথে ইসরায়েলের যে সম্পর্ক কৌশলগত, এই সম্পর্কের বাইরে ইসরায়েলের সঙ্গে যদি অন্য কোনো কৌশলগত সম্পর্ক থাকে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটি হলো ভারত বনাম ইসরায়েল। এবং নেতানিয়াহুর সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক একেবারে চরমে, মানে উষ্ণতার চরমে। আপনারা এও জানেন যে পৃথিবীর সবচেয়ে ইফেক্টিভ, ভয়ঙ্কর যে গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, সেটি কিন্তু মোসাদ। আর সেই মোসাদের ডাইরেক্ট তত্ত্বাবধানে ভারতের যে গোয়েন্দা সংস্থা, যেটা বহির্বিশ্বে তারা মোসাদের মতো আক্রমণ চালায়, সিআইএ যেমন দেশের বাইরে আক্রমণ চালায়, ওইরকম মোসাদ, ওইরকম র কিন্তু তাদের নিজের দেশে কোনো অ্যাক্টিভিটিস করে না। আমাদের যেমন ডিজিএফআই বাংলাদেশের ভিতরে তাদের যত মাত্র বেড়ে, কিন্তু দেশের বাইরে কিছু করতে পারে না। কিন্তু ওইরকম যা কিছু করে সব হলো বাংলাদেশে বা বিশ্বের বাইরে। তো সেই কে গঠন করা, ট্রেনিং দেওয়া, প্রথম থেকে এখন পর্যন্ত যে কারা করে আসছে তারা হলো মোসাদ। এবং বলা হয়ে থাকে যে ইসরায়েলের বাইরে সবচেয়ে বড় ঘাঁটি, নট ইভেন আমেরিকা, নট ইভেন ইউরোপ, সবচেয়ে বড় ঘাঁটি, মোসাদের ঘাঁটি হলো ভারতে। একথা অনেকে বলেন যে মোসাদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা যেটা ইসরায়েলে তারা স্থাপন করেনি, যেটি ভারত থেকে তারা নিয়ন্ত্রণ করছে। এর কারণ হলো এই যে ইসরায়েলের যুদ্ধ চলছে, যে কোনো সময় যে কোনো তথ্য ডাটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মোসাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনাগুলো আমাদের এই ভারতে। আরও যদি জটিলভাবে বলেন, ত্রিপুরাতে, পশ্চিম বাংলায়, মানে কলকাতাতে। তো সেই মোসাদ এখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে। সে কি ভারতের পক্ষে কথা বলছে নাকি সে আমেরিকার পক্ষে কথা বলছে? বাংলাদেশে যদি হামাস পয়দা হয় বা তৈরি হয়, তাতে এখানে এত দূর থেকে মোসাদের কি করার আছে? মোসাদ এখানে ইরানের সঙ্গে পারছে না, কেননা এখানে যদি হিজবুল্লাহ বলেন
তারপরে তেহরিকি তালিবান অফ পাকিস্তান এই সংগঠন বলেন, বা অন্য কোনো লস্করে তৈয়বার কথা বলেন, আইএসের কথা বলেন, তাহলে বাংলাদেশে যদি এই সংগঠনগুলোর কোনো ভিত্তি থাকে, এটা 0.001%ও নয়। এখন আপনি মধ্যপ্রাচ্যে আইএসের যেখানে ঘাঁটি সেখানে কিছু করতে পারছেন না। হামাস যেখানে তৈরি হয় সে ইরানকে আপনি কিছু করতে পারছেন না। লস্করে তৈয়বা যেখানে তৈরি হয় সেখানে আপনি কিছু করতে পারছেন না। আপনি তালেবানের সঙ্গে কিছু করতে পারছেন না, কিন্তু এখন বাংলাদেশকে আপনি অক্টোপাসের মতো আঁকড়ে ধরছেন। এই গেল একটা। ২ নম্বর হলো যে বাংলাদেশের ব্যাপারে দীর্ঘদিন ধরে কিন্তু মোসাদ নাক গলাচ্ছে। আমরা জিনিসটি রা করিনি, গা করিনি। আমাদের দেশে অনেকে নিজেদেরকে মোসাদের এজেন্ট বলেছে, বা আমরা অনেককে বলেছি যে এ মোসাদের এজেন্ট। তো সেই মোসাদের এজেন্টের সঙ্গে বড় বড় মানুষের দেখা সাক্ষাৎ হয়েছে ইতিপূর্বে, ছোট ছোট মানুষদেরও দেখা সাক্ষাৎ হয়েছে। কাউকে ক্ষমতায় রাখা, কাউকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা, কাউকে মন্ত্রী এমপি বানানো, এই কাজগুলো মোসাদ বাংলাদেশে দীর্ঘদিন ধরে করে যাচ্ছে বলে আমরা অনুমান করেছিলাম, এবং আমরা বিভিন্ন গালাগাল করেছি বিভিন্ন মানুষকে। কিন্তু এখন ভারতে নিযুক্ত যিনি ইসরায়েলি রাষ্ট্রদূত, তার গুরুত্ব মানে টিপিক্যালি আপনি যদি ধরেন বেঞ্জামিন নেতানিয়াহু, তারপরে তাদের যুদ্ধমন্ত্রী, এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের রাষ্ট্রদূত এবং ভারতের রাষ্ট্রদূত, এই 4 জন কন্টেম্পোরারি, কাছাকাছি। তো সেই মানুষটি বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে এই অভিযোগ করেছে। এটা বর্তমান তারেক রহমান সাহেবের সরকারের জন্য একটা ব্যাড সিগন্যাল, সার্বিক অর্থে একটা ব্যাড সিগন্যাল। সরকার যদি স্মরণ করে যে 2001 সন থেকে 2006 সনে এই বাংলাদেশে কি হয়েছিল, এবং তখন সরকারের উপর কিভাবে দক্ষিণ পন্থার যে রাজনৈতিক দলগুলো, উগ্রপন্থার যে সংগঠনগুলো, গোপন যে সংস্থাগুলো বা সংগঠনগুলো কিভাবে সরকারকে অক্টোপাসের মতো চেপে ধরেছিল, সেই সম্ভাবনা, সেই অক্টোপাসের সম্ভাবনা, সরকারকে চেপে ধরার যে প্রক্রিয়া, এটি বর্তমান জমানাতে এসে মোর দ্যান 100 টাইমস ডেঞ্জারাস ফর দ্য গভর্নমেন্ট। আর এই বিষয়টি এখন মোসাদ বলছে, এই বিষয়টি এখন ইসরায়েলের মুখ দিয়ে বেরোচ্ছে। শুধু তাই নয়, কিছুদিন আগে স্বয়ং পাকিস্তান থেকে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারাও বাংলাদেশে জঙ্গিবাদ তৈরি হচ্ছে এবং এই জঙ্গিরা এখানে ট্রেন আপ হয়ে পাকিস্তানে গিয়ে তারা অপকর্ম চালাচ্ছে, এই ধরনের কথা বাংলাদেশে এসে তারা বলে গেছেন। তো কাজেই যত সহজে সময় পার করছি আমরা, বা যেভাবে আমরা চোখ বুজে প্রলয় বন্ধ করার চেষ্টা করছি, প্রলয় ভুলে থাকার চেষ্টা করছি, পরিস্থিতি আসলে সেই দিকে নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।